নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ নিয়ে। সেই ম্যাচের জন্য কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 11 কি হতে পারে সেই নিয়ে আমরা একটু আলোচনা করব। এবং সব থেকে বড় কথা, কলকাতার প্লে অফের আশা এখনও বেঁচে আছে, চান্স বেঁচে আছে, সেই নিয়ে আমরা ভিডিও বানিয়েছি যে কলকাতা কিভাবে আইপিএল প্লে অফসে কোয়ালিফাই করতে পারে। তবে তার প্রথম যেটা শর্ত সেটা হচ্ছে কলকাতাকে নিজেদের ম্যাচ দুখানে জিততে হবে, আর সেখানে মুম্বাইয়ের সঙ্গে কলকাতার ম্যাচ। এবং এটা মেনে নিতে হবে যে মুম্বাই সবসময়ই কলকাতার জন্য একটা কঠিন প্রতিপক্ষ রয়েছে। মুম্বাইয়ের হেড টু হেড কলকাতার এগেনস্টে অনেক ভালো, যারা আমাদের এগেনস্টে ভালো খেলেছে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। যদিও মুম্বাই বর্তমানে খুব একটা ভালো ছন্দে নেই, তারপরও এই বছরের প্রথম ম্যাচেও কিন্তু মুম্বাই আমাদেরকে হারিয়েছিল। ফলে সবসময় মুম্বাই ইন্ডিয়ান্সের এগেনস্টে চ্যালেঞ্জটা কেকেআরের জন্য টাফ। বাট অবভিয়াসলি বর্তমানে কলকাতাকে অত কিছু তো ভাবতে গেলে হবে না, জিততে হবে। মেনলি এফোর্ট দিতে হবে, জেতার মতো ক্রিকেট খেলতে হবে, সঠিক স্ট্র্যাটেজি বানাতে হবে। বাকি হার জিত তো কারোর হাতে নেই। তুমি যদি মাঠে এফোর্ট দিয়ে হেরে যাও, মানুষ বলবে ঠিক আছে, কিছু করার নেই। দেখা যাক সেই এফোর্টটা আমরা কলকাতার দেখতে পাই কিনা, যেটা কয়েকটা লাস্ট ম্যাচ ধরে আমরা দেখতে পাচ্ছিলাম। এবং একটা জায়গায় আমি এই টিম ম্যানেজমেন্টকে অ্যাপ্রিসিয়েট করব, তাদের স্ট্র্যাটেজি মারাত্মক লেভেলের খারাপ ছিল অনেকগুলো ম্যাচে। তারই সঙ্গে সঙ্গে প্লেয়ার সিলেকশন নিয়ে বারবার প্রশ্ন উঠেছে, তবে তারা টিমটা একত্রে রেখেছে। মানে পাঞ্জাব কিংসের মতো টিমকে এখন দেখলে মনে হয় যে হরপ্রীত ব্রার উইকেট নিয়ে যেভাবে সেলিব্রেট করছেন, টিম ম্যানেজমেন্টকেই গালাগাল দিচ্ছে মনে হয়, দেখে মনে হয়। আর উল্টো দিকে কলকাতা টিমটাকে এখনো অবধি এক লেগেছে, যে প্লেয়াররা সবাই সবাইকে সাপোর্ট করছে, একটা উইকেট নিলে সবাই আনন্দ করছে। এবং সব থেকে বড় প্রমাণ এটা লাগছে যে বরুণ চক্রবর্তীর মতো একটা প্লেয়ার প্রত্যেক দিন ইঞ্জেকশন নিচ্ছে তার ওই একটা ফ্র্যাকচার্ড টো নিয়ে খেলার জন্য, কেকেআরকে হেল্প করার জন্য। যেটা অবভিয়াসলি একটা কঠিন কাজ, তোমার পায়ে পা ভেঙে গেছে, পায়ে একটা ফ্র্যাকচার আছে, বাট তুমি ইঞ্জেকশন নিয়ে নিয়ে দলকে হেল্প করার জন্য খেলছো। যদিও সেই নিয়ে এবার বড় প্রশ্ন যেগুলোর জন্য আমাদের এই ম্যাচের প্লেইং 11 কী হবে বানানোটা একটু টাফ হতে পারে। কয়েকটা রিপোর্টস আসছে, এবং এটা আমি দিল্লি থেকে যখন কলকাতা খেলে বেরোচ্ছে বরুণ চক্রবর্তীকে আমরা ক্রাচ নিয়ে হাঁটতে দেখছিলাম, তখনই আমার মনে হয়েছিল যে এটা আমি কবে শুনবো, কারণ এক্সপেক্ট তো করছিলাম যে বিসিসিআই নাকি আনহ্যাপি, বিসিসিআই খুশি নয় ওইভাবে বরুণ চক্রবর্তী কেকেআরের হয়ে খেলছে দেখে। যে একটা হেয়ার লাইন ফ্র্যাকচার আছে, তারপরও বরুণ খেলছে এবং রীতিমতো স্ট্রাগল করছে মাঠের মধ্যে, আমরা দেখতে পাচ্ছি। আর দেখো, দিনের শেষে বিসিসিআইয়ের কন্ট্রাক্টেড প্লেয়ার কিন্তু বরুণ চক্রবর্তী। যেরকম ক্রিকেট অস্ট্রেলিয়া ক্যামেরন গ্রিনের ওপর একটা ব্যাপার লাগিয়ে রেখেছিল যে এতগুলো ম্যাচ অব্দি সে বল করতে পারবে না, কারণ সে কন্ট্রাক্টেড প্লেয়ার। মাতিসা পাথিরানাকে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড ছাড়েনি, কারণ সেও কন্ট্রাক্টেড প্লেয়ার। সেরকমই বরুণ চক্রবর্তী বিসিসিআইয়ের সঙ্গে কন্ট্রাক্টেড আছে, তো বিসিসিআই এই ব্যাপারে একটু নাক গলাবে, এটা স্বাভাবিক ব্যাপার ছিল। তো সেই নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে পরের ম্যাচে আবার বরুণ চক্রবর্তীকে আমরা কলকাতা নাইট রাইডার্স জার্সিতে দেখতে পাবো, তো সেটা একটা প্রথম প্রশ্ন থাকছে। বাই দ্য ওয়ে, এই জায়গাতে ফিন অ্যালেন বা সুনীল নারায়ণের মতো প্লেয়ারদের একটা বড় অ্যাডভান্টেজ আছে। ফিন অ্যালেন এখন নিউজিল্যান্ডের সেন্ট্রাল কন্ট্রাক্টে নেই, তাকে কিন্তু সে যাই করুক নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড তার উপর কোনো কিছু চাপিয়ে দিতে পারবে না, কারণ সে তাদের কন্ট্রাক্টে নেই। সুনীল নারায়ণ যেমন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে কন্ট্রাক্টে নেই। তো এই টাইপের প্লেয়ারগুলোকে দলে রাখলে এটা একটা বিশাল বড় সুবিধা। তার যেমন একদিকে ম্যাচ উইনার, সেরকমই কিন্তু উল্টো দিকে তাদের দেশ কিন্তু তাদের উপর কোনো বাধা সৃষ্টি করতে পারবে না, যেটা কিন্তু কিছুটা ক্যামেরুন গ্রিনের ওপর ক্রিকেট অস্ট্রেলিয়া করতে পারবে। আর দ্বিতীয় ব্যাপার, মাতিসা পাথিরানা আগের দিন কলকাতা তাকে দলে এনেছিল এবং প্রথম ওভারে ভালো বোলিংও করেছিল, তারপর হ্যামস্ট্রিং ইঞ্জুরির জন্য সে উঠে যায়। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে মাথিসা পাথিরানা খেলবে কিনা সেই নিয়েও কোনো আপডেট আসেনি, পাথিরানাকে নিয়ে কোনো আপডেটই আসেনি। এবার পাথিরানা রাসেলকে যেরকমটা দেখাচ্ছিল যে তার মানে পায়ের ওখানে সে কিছু ফিল করেছে, যদি সেরকম কিছু হয় তাহলে তো তার খেলার চান্স কম। বাট যদি অতটা সিরিয়াস কিছু না হয়, কারণ একটা বল তারপরও করেছিল, সে একটু পেনে ছিল, কষ্ট হচ্ছিল বোঝা যাচ্ছিল, তো সেরকম হলে যদি খেলতে পারে তখন তোমার একটা ডিফারেন্ট প্ল্যানিংয়ে যেতে হবে। তো অনেকগুলো বিষয় নিয়ে আমাদের কাছে কোনো ক্ল্যারিটি নেই বরুণ চক্রবর্তী, মাতিসা পাথিরানা। ফলে অটোমেটিক্যালি একটা প্লেইং 11 বানানোটা টাফ হয়ে যাবে, যে কারা অ্যাভেলেবেল আছে কারা অ্যাভেলেবেল নেই সেটা মাথায় রেখে। তো একদম হয়তো 100% কারেক্ট প্লেইং 11 এই ম্যাচের জন্য আমরা বানাতে পারবো না। তবে যদি আমাকে বলো, আমার মনে হয় যদি মাতিসা পাথিরানা অ্যাভেলেবেল না থাকে, সেখানে কলকাতার কি অপশান আছে? একটা অপশান অবশ্যই আবার ব্লেজিং মুজারাবানিকে নিয়ে আসার থাকবে। ফার্স্টে ব্যাট করতে গেলে আগের দিন যেরকম রবমান পাওয়েল এবং মাতিসা পাথিরানা দুজনকে তোমার আর কি ইম্প্যাক্ট লিস্টে রেখেছিল, ওরকম পাওয়েলের সঙ্গে মুজারাবানিকে রাখতে পারে। মুজারাবানি অবশ্যই পাথিরানা লেভেলের ইম্প্যাক্ট দিতে পারবে না, কিন্তু তোমার কাছে সেই লেভেলের ইন্ডিয়ান কোয়ালিটি ফাস্ট বোলার নেই, এটা তোমাকে মানতে হবে। সেই জায়গাতে যদি তোমার বোলিংটাকে স্ট্রং করতে চাও, মুজারাবানি একমাত্র অপশান
অপশন যাকে আমরা দেখতে পাচ্ছি। এবার ব্লেজিং মুজারাবানিও কিন্তু ইডেনের কন্ডিশনে মেনলি মিডিল ওভারে বেশি এফেক্টিভ হতে পারে। নতুন বলে তাকে দিয়ে ওভার করানো যেতে পারে, বাট তার হাতেও অতটা সুইং নেই কার্তিক ত্যাগীর মতো। তবে মুজারাবানি থাকলে কার্তিক ত্যাগীকেও কলকাতা অনেক ফ্রিলি ইউজ করতে পারবে। এরকমভাবে তারা পাওয়ার প্লেতে বোলিং করাতে পারে যে প্রথম 3 ওভারে যাই হয়ে যাক না কেন সৌরভ দুবে 2টো ওভার করবে, 1টা ওভার গ্রিন করবে এবং দেন একটা কার্তিক ত্যাগী, একটা মুজারাবানি, একটা নারাইন করে পাওয়ার প্লে ক্লোজ করবে। দেন বরুণ অ্যাভেলেবেল থাকলে খুবই ভালো। নারাইনের সঙ্গে বরুণ মিডিল ওভারে পেয়েই যাচ্ছ তুমি, তার সঙ্গে সঙ্গে মুজারাবানি এবং কার্তিক ত্যাগী দুটো ওভার তোমাকে মিডিলে দেওয়া মানে তোমার মিডিল ওভারের বোলিং পুরোপুরি শর্টেড। এবং ডেথে তুমি আবারও সৌরভ দুবের উপর ভরসা রাখো, ত্যাগীকে একটা ওভার দাও, মুজারাবানিকে একটা ওভার দাও। এইভাবে কিন্তু ডেথ বোলিংটাকেও তুমি কন্ট্রোল করতে পারবে। সাথে কেউ খারাপ বোলিং করলে তার ওভারগুলো কভার করার জন্য ক্যামেরুন গ্রিন আছে। তো যেটা হবে সেটা হচ্ছে ক্যাপ্টেনের হাতে অপশন থাকবে একটা ব্লেজিং মুজারাবানির মতো বোলার থাকলে। এবার সেখানে বরুণ যদি অ্যাভেলেবেল না থাকে তুমি দাক্স কামরা অথবা প্রশান্ত সোলাঙ্কির মধ্যে একজনকে আনতে পারো। যদি এমন হয় সে একটু মার খেয়ে গেল, 2টো ওভারই করতে পারলো, সেখানে তুমি অনুকূলকে দিয়ে তার বাকি 2টো ওভার কভার করতে পারবে বা গ্রিনকে নিয়ে আসতে পারবে। অথবা তুমি যদি মনে করো যে অনুকূল আর নারায়ণ মিলেই আমার কাজ চালিয়ে দেবে, যেহেতু মুম্বাই টিমে অতটা কোয়ালিটি স্পিনারদের এগেনস্টে খেলার মতো প্লেয়ার নেই যেরকমটা গুজরাট টিমে ছিল, সেখানে তুমি একটা বরুণের জায়গাতে এক্সট্রা ইন্ডিয়ান ব্যাটসম্যান খেলি একটা ফরেন পেসার হিসেবে ব্লেজিং মুজারাবানির উপর ট্রাস্ট করতে পারো। এই অপশানগুলোই খোলা থাকছে যদি পাথিরানা অ্যাভেলেবেল না থাকে এবং বরুণকে নিয়েও একটা যেহেতু সন্দেহ আছে, সেখানে তোমাকে একটা এক্সট্রা বিদেশি বোলারের সঙ্গেই যেতে হবে, কারণ বোলিং অ্যাটাককে কম্প্রোমাইজ করে ম্যাচ জেতা কঠিন। আর যেহেতু এখন একটু স্লাগিস পিচ, স্লো পিচ, এই টাইপের কন্ডিশনে মুজারাবানি এফেক্টিভ হতে পারে। আর বাকি তার যে হাইটের অ্যাডভান্টেজ, বাউন্সটা পায়, সেরকম অ্যাডভান্টেজ আমরা দেখেছি আগের দিন হোল্ডার বেটার বোলিং করেছে তুলনামূলক, সেখানে মুজারাবানিও এফেক্টিভ হতে পারে। তো সেটাই একটা অপশান দেখতে পাচ্ছি। নয়তো আমার সব থেকে পছন্দের অপশান কি হতো জানো তো? আমি চাইতাম ফিন অ্যালেনকে একটা সঠিক পার্টনার দিক কলকাতা নাইট রাইডার্স, টিম সাইফাটের সঙ্গে ওপেন করুক, সাইফাট এবং ফিন অ্যালেন, এবং দেন 3-এ অঙ্কুশ রঘুবংশী, 4-এ ক্যামেরন গ্রিন। তো যদি বরুণ অ্যাভেলেবেল থাকে আর পাথিরানা না থাকে, আমার ফার্স্ট চয়েস এটাই হতো যে তুমি একটা এমন পার্টনার ফিন অ্যালেনকে দাও যেন সে আর কি আরও কমফোর্টেবলি খেলতে পারে। একটু স্লো শুরু করলেও উল্টো দিকের পার্টনার যেন তার উপর চাপ না বাড়ায়, যেখানে আমরা জানি যে পাওয়ার প্লের পর ফিন অ্যালেন আরও ডেঞ্জারাস ব্যাটিং করছে। বাট যেখানে রাহানে আছে, সে খেলবেই, ক্যাপ্টেন আছে, তাকে বাদ দেবে না, এটা আমরা বুঝতেই পেরে গেছি যখন, তখন আর সেই নিয়ে আলোচনা করে কোনো লাভও দেখতে পাচ্ছি না। তো ব্যাপারটা হচ্ছে এত আলোচনার পর যদি আমরা আলোচনা এটা করি যে তাহলে প্লেইং 11 অ্যাকচুয়ালি কলকাতার কি হওয়া উচিত। প্রথমত সেখানে যদি পাথিরানা এবং বরুণ ফিট থাকে, আগের দিনের যে কম্বিনেশন সেটাতে সঙ্গেই কলকাতা যাওয়া উচিত। বিশেষ করে ফার্স্টে ব্যাট করতে গেলে ওইভাবে পাওয়েল এবং পাথিরানাকে রাখতে পারে, সেকেন্ড ব্যাট করতে গেলে সেটা একটা চিন্তার ব্যাপার যে পাওয়েলের সঙ্গে যাবে না পাথিরানার সঙ্গে যাবে। আমি একটা এক্সট্রা বোলার নিয়ে যাওয়াটাকে বেশি প্রেফার করব, কারণ এখন ব্যাটিং বেটার করছে কলকাতার। কিন্তু যদি বরুণ এবং পাথিরানা আনঅ্যাভেলেবেল থাকে, পার্টিকুলারলি পাথিরানা আনঅ্যাভেলেবেল থাকলে কলকাতা মেবি ফার্স্টে ব্যাট করতে গেলে পাওয়েলের সঙ্গে মুজারাবানি ওই স্ট্র্যাটেজিটা রাখতে পারে যেটা আগের দিন পাথিরানার সঙ্গে রেখেছিল, এবং সেকেন্ড ব্যাট করতে গেলে সেটা আবারও কলকাতার একটা চিন্তার ব্যাপার থাকবে। বাট যদি বরুণ পাথিরানা দুজনেই আনঅ্যাভেলেবেল থাকে, দুজনেই খেলতে না পারে, সেখানে আমার মনে হয় তোমার এমন একটা বোলার অবশ্যই লাগবে যে তোমাকে 4টে ওভার দিতে পারে। এবং সেখানে কোনো ইন্ডিয়ান বিকল্প আমি দেখতে পাচ্ছি না যে বরুণ চক্রবর্তী বা পাথিরানার মতো তোমাকে শিওরলি 4টে ওভার দিতে পারে। সেখানে মুজারাবানি অবভিয়াসলি সে একদম হ্যাজেলউড লেভেলের কোয়ালিটি তো আর নেই, বাট তারপরও সে এমন একটা অপশান যে তোমাকে 4টে ওভার দিতে পারে। তার হাইটটা আছে, এক্সট্রা বাউন্স পায়, এখন পিচ একটু স্লো হচ্ছে এবং কিছুটা স্লো পিচে মুজারাবানি বেটার করে, তার কাটারগুলো এফেক্টিভ হয়। এবং তারই সঙ্গে সঙ্গে আগের দিন আমরা জেসন হোল্ডারের মতো প্লেয়ারকেও দেখেছিলাম যে বাউন্সটা কিন্তু ইডেন গার্ডেন্সে তাকে হেল্প করছিল কিছুটা। অ্যালেন মেরেছে, অ্যালেন আলাদা ছন্দে ছিল, ওটা অন্য কথা। তো সেই জায়গাতে মুজারাবানিকে খেলানোর পক্ষে আমি সেক্ষেত্রে থাকবো। তো সেখানে ব্যাপারটা এটাই যে বরুণ এবং পাথিরানার অ্যাভেলেবেল নাকি তারা অ্যাভেলেবেল নয়, সেটার ওপরই সব কিছু ডিপেন্ড করে আছে। যদি দুজনে আনঅ্যাভেলেবেল থাকে, আমি এই টাইপের একটা লাইন আপ নিয়ে যাওয়া বেশি পছন্দ করব, যেখানে অবভিয়াসলি তোমার দেখো নর্মালি যদি বরুণ অ্যাভেলেবেল থাকে, পাথিরানা আনঅ্যাভেলেবেল থাকে, একটা বিদেশি এক্সট্রা আনতে হয়, আমি সাইফাটের সঙ্গে যেতাম যে সাইফাট এবং অ্যালেন দুজনকে দিয়ে একসাথে ওপেন করাও, অ্যালেনকে এমন একটা পার্টনার দাও যাতে অ্যালেন কমফোর্টেবল থাকে তার সঙ্গে খেলতে। এবং পাওয়ার প্লের পর অ্যালেন 2টো ম্যাচে খেলেছে, 2টো ম্যাচেই আগুন লাগিয়ে দিয়েছে। বাট আমরা জানি রাহানের ড্রপ হবে না, আর রাহানে ওপেনই করবে, ফলে সাইফাটের আসার চান্স নেই। সেই জায়গাতে আমি যদি দুজনে আনঅ্যাভেলেবেল থাকে, মুজারাবানিকে টিমে নিয়ে আসার বেশি পক্ষে, কারণ তোমার এমন একটা বোলার লাগবে যে তোমাকে 4টে ওভার দিতে পারে। সেখানে যদি সৌরভ দুবে, কার্তিক ত্যাগী, মুজারাবানি এবং তারই সঙ্গে সুনীল নারাইন এই 4 জনে মিলে 15 ওভার তোমার দিয়ে দিতে পারে, সেখানে তুমি বরুণের জায়গাতে একটা এক্সট্রা ইন্ডিয়ান ব্যাটসম্যান এনেও তুমি ব্যাটিং ডেপথ বাড়াতে পারো অনুকূলের বোলিংয়ের ওপর ভরসা করে। এবার ব্যাপারটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স টিমে
টিমেও বেশ কিছু বাঁহাতি ব্যাটসম্যান আছে, তবে তিলাকের মতো প্লেয়ার সে স্পিনার এগেনস্টে একটু বেশি স্ট্রাগল করে পেসের তুলনায়। সেখানে তুমি তার এগেনস্টে হয়তো অনুকূলকে দিয়ে বোলিং করাতে পারবে, যেরকমটা শুভমান গিলের এগেনস্টে করানোটা টাফ ছিল, কারণ লেফট আর্ম স্পিনারদের ডানহাতি ব্যাটসম্যান হলেও শুভমান গিল অনেকটা বেটার খেলে। তো সেখানে অনুকূলের বোলিংয়ের ওপর ট্রাস্ট করে যে এই চারজনে যদি আমাদের 15 ওভার দিয়ে দেয়, অনুকূল এবং গ্রিন মিলে আমাদের আরও 5টা ওভার দিয়ে দেবে। দরকারে তুমি রমনদীপকে নিয়ে আসতে পারো, যে দরকারে সে 1 বা 2 ওভার দিতে পারে, সঙ্গে ব্যাটিং ডেপথও বাড়াবে, এই ভাবনাটা মাথায় থাকলে। নয়তো তেজস্বীর মতো প্লেয়ারকেও নিয়ে আসতে পারো, ব্যাটিং ডেপথের কথাই যদি মাথায় রাখতে হয়। দাক্স কামরাও আছে, সে নেটে কেমন ব্যাটিং করেছে আমরা জানি না, বাট তার বোলিংয়ের পাশাপাশি তার ব্যাটিংটা নিয়েও কথাবার্তা কেকেআরের স্কাউটরা তো বলেছিল। কেমন করছে সেটা জানি না আমরা, যে প্র্যাকটিসে কেমন করেছে। তো সেখানে অবভিয়াসলি যদি প্লেইং 11 আমাদের বরুণ এবং পাথিরানাকে ছাড়া বানাতে হয়, সেখানে যেটা হতে পারে, আই থিঙ্ক কলকাতা নাইট রাইডার্স তোমার ফিন, অ্যালেন এবং রাহানের সঙ্গেই ওপেন করবে। দেন 3-এ অঙ্কুরিশ রঘুবংশী থাকবে, 4-এ ক্যামেরুন গ্রিন, 5-এ রিঙ্কু সিং, 6-এ মনীষ পান্ডে। এবার দেখো মনীষ পান্ডেকে বাদ দেওয়ার মতো, যেহেতু এতগুলো ম্যাচে খেলিয়েছে এবং যেহেতু তার ব্যাটিংয়ে আসেনি, তাকে কোন যুক্তিতে বাদ দেবে? তাকে হয়তো খেলাবি, তো মনীষ পান্ডেকে আমি রাখছি। দেন 7-এ অনুকূল, 8-এ তোমার সুনীল নারাইন, এই একটা ব্যাটিং ডেপথ থাকছে। দেন কার্তিক ত্যাগী, সৌরভ দুবে এবং তারই সঙ্গে মুজারাবানি অথবা পাথিরানার মতো যদি একটা বিদেশি তোমার বোলার অ্যাভেলেবেল থাকে, তাকে আমি প্লেইং 11-এ রাখবো। ফার্স্টে ব্যাট করতে গেলে ইম্প্যাক্ট লিস্টে এই অপশানগুলো রাখবো: রমনদীপ সিং, তেজস্বী ধাইয়া, তারই সঙ্গে তোমার দাক্স কামরা অথবা প্রশান্ত সোলাঙ্কি। আর বরুণ যদি ফিট থাকে তো বরুণ আছেই, মানে যদি খেলতে পারে। ফিট তো সে নেই, তো সেখানে ফার্স্টে ব্যাট করতে গেলে এটা স্ট্র্যাটেজি হবে। সেকেন্ড ব্যাটিং করতে গেলে যদি ফার্স্টে বোলিং করে, সেখানে ব্যাটিং ডেপথ নিয়ে ভাবলে হয়তো রমনদীপকে আনতে পারে, যে দরকারে 1 বা 2 ওভার বোলিং করতে পারে। আর দাক্স কামরা যদি বেটার করে নেটে, দাক্স কামরাকেও আনতে পারে। আদারওয়াইজ যদি ব্যাটিং ডেপথ নিয়ে টেনশন না থাকে, তাহলে প্রশান্ত সোলাঙ্কির মতো প্লেয়ারকেও নিয়ে আসতে পারে। তো দেখা যাক সেটা। আমি এই টাইপের স্ট্র্যাটেজি দেখতে চাইবো কলকাতা নাইট রাইডার্সের তরফ থেকে, যে তুমি অ্যাটলিস্ট একটা 4 ওভার বল করার মতো বোলার নিয়ে আসো, যদি বরুণ বা পাথিরানা অ্যাভেলেবেল না থাকে। অ্যাভেলেবেল থাকলে তো খুব একটা চেঞ্জ আমি লাস্ট ম্যাচের থেকে এক্সপেক্ট করছি না। বাকি তোমাদের মতামত জানিও, যে তোমাদের কি মনে হয় কলকাতা নাইট রাইডার্সের কীরকম প্লেইং 11 নিয়ে যাওয়া উচিত যদি পাথিরানা এবং বরুণ খেলতে না পারে সেক্ষেত্রে। বাকি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।